প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে, সেটা আমরা দেখেছি এবং আমরা সেই 5ই আগস্টের পর থেকে বলে এসেছি বিভিন্ন মাধ্যমে যে এই সরকার যে অ্যারেস্ট করার নামে যে প্রহসন চালাচ্ছে, যে নাটক চালাচ্ছে বিভিন্ন বিষয়ে, সেটা আপনারা এখন বুঝতে পারছেন না, সেটা হয়তো বা কিছুদিন পর আপনারা বুঝে যাবেন এবং সেটা জাতির কাছে সেই রহস্যগুলো উন্মোচিত হবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি একটা মন্তব্য করেছিলেন যে আন্দোলনের সময় 7.62 যে স্নাইপার রাইফেল দিয়ে লোকজন হত্যা করা হয়েছে, শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, সেটা বাংলাদেশের কোনো আর্মি কিংবা পুলিশ কিংবা র্যাব কিংবা অন্য কোনো বাহিনী ব্যবহার করে না। সেটা নিশ্চিতভাবেই তখন আমরা সন্দেহ করেছিলাম যে এটা পাকিস্তান থেকে হয়তো এসেছে, অথবা মানে এটা বাইরের তথাকথিত যে অস্ত্রটা ব্যবহার করা হয়েছে আন্দোলনের সময় 7.62, সেটা বাংলাদেশি কোনো বাহিনী ব্যবহার করে না। সেটা তার মানে নিশ্চিতভাবে বলা যায় সেটা বাইরে থেকে এসেছিল এবং পরিকল্পিতভাবে মীর মুগ্ধ, আবু সাইদের মতো আরো যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নির্মম এই হত্যাকাণ্ডগুলো তারাই করেছে। তাদের লাশের প্রয়োজন ছিল, লাশ ব্যবহার করে, লাশের রাজনীতি করে তারা সরকার পতনের একটা ছক এঁকেছিল গত 15 বছর থেকেই। সেটা সমন্বয়ক হান্নান সাহেব স্বীকার করে নিয়েছে যে তারা চাংখারগুলোর একটা বাসায় ভাড়া থাকতো এবং তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করতো বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার থেকে নামানো যায়। তো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কালকে তিনি আপনাকে আমি বলি, আমি যে কদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করেছিল। সেই দুজনের মধ্যে দুজনই এখন কারাগারে আছে। অত্যন্ত পাওয়ারফুল পিপল। কারা ছিল দুজন? ল মিনিস্টার একজন, আরেকজন আপনার যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। তারপরে আরো কয়েকজনকে আমি চলে আসতে করলেন। তাহলে আসলে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে, এরকম একটা চিত্র আমরা দেখি। না, ওটা শোনা কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে, সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না। এটা উজ্জ্বল থাকুক। আচ্ছা, এটা যখন মামলাটা হবে তখন আমি শুধু এইটুকু একটু জানতে চাই, কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড এই বিষয়টা। আগেই আইন শৃঙ্খলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই বিষয়গুলো আগেই ছিল। জাস্ট ওই একটা যে চিত্র, সেটি একটা স্টেজ চিত্র। এটি কি খুব হ্যাঁ, আমি জানি পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে। আমি যদি একটা কারণ বলি, এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয়, তাকে যদি বলে যে উনি অমুক জায়গা থেকে আমরা নিয়ে আসছি, এটা ওই সময়ে তার এটা কোনো অপরাধ নয়। পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য, যেটা আমাকে এক্সপ্লেন করা হয়েছে, যদিও আমি সেটা আরো বিস্তারিত হয়ে দেখিনি, তারা আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায়, আপনার ওই বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে, তাকে বলে ঢাকায় মার্ডার করেছে। তার কারণ হচ্ছে সো দ্যাট দি জেন্টলম্যান ইজ নট বেইড। কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন, অল আর বেলেবল অফেন্স। তো সেই বেলেবল অফেন্সটা যাতে, আমার যেটা মনে হয় পুলিশের, আমি একটা এক্সপ্লেনেশন করেছি, কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করা উচিত নয়। কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে, সো দ্যাট আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমাদের পুরো সিস্টেমটা এরকম যে সেনাবাহিনী তাকে দুজন ব্যক্তিকে হস্তান্তর করেছিল, অর্থাৎ তারা ক্যান্টনমেন্টে সেনা নিরাপত্তায় ছিল, সেনা নিরাপত্তা বলের মধ্যে ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের যে শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, তাদেরকে যে গ্রেফতার দেখানো হয়েছে একটা মাছ ধরার ট্রলারে সদরঘাট থেকে, তারা পালিয়ে যাচ্ছিল ভারতের দিকে, সেটা পুরোটাই নাটক ছিল, সেটা আমরা বুঝে গিয়েছিলাম এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রচার করেছিলাম। সেই সময় যারা লাল বিপ্লবী স্বাধীনতাকামী ভাই বন্ধুরা ছিলেন, আমাদেরকে ট্রল করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন কটূক্তি করেছেন, তখন আমরা সেটাকে হজম করেছি। কিন্তু এই যে গতকাল যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি বলে দিলেন যে এটা পুলিশের একটা অংশের মধ্যে পড়ে এই গ্রেফতারের নাটকটা, এটা বিগত সময়েও হয়েছে। তো এই যে এইভাবে নাটকগুলা করা হচ্ছে, এই নাটকগুলা কিন্তু আমরা জানতাম। হ্যাঁ, তো ব্রিগেডিয়ার সাখাওয়াত 7.62 রহস্য উন্মোচন করার জন্য তিনি যে তদন্তের কথা বলেছিলেন, তৎক্ষণাৎ তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে পাট বা
কোন একটা উপদেষ্টাতে দেওয়া হয়েছে, আমি জানি না কোন উপদেষ্টাতে দেওয়া হয়েছে, কিন্তু এই যে তিনি গতকাল যে মন্তব্য করেছেন তাকে কি আদৌ উপদেষ্টা পরিষদে রাখা হবে কিনা সে নিয়ে যথেষ্ট শঙ্কা বিরাজমান চারদিকে। তো যাই হোক, সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিষয় তারা দেখবে। তো এই যে বাংলাদেশে ইসলামিক শাসন কায়েম করা, খিলাফত কায়েম করা, বগল বাজানো যে ভাই বোনরা রয়েছেন তাদেরকে জানতে চাই, একজন মুসলমানের দাড়ি, সুন্নতি দাড়ি কেটে তাকে অপদস্থ করা, অসম্মান করা কোন খেলাফতের মধ্যে পড়ে সেটা আপনারা নিশ্চয়ই যারা ভিডিও দেখবেন কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে এইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মান সম্মান ক্ষুণ্ণ করে, এবং জুনায়েদ আহমেদ পলকের যে বিষয়টা, পলক কিন্তু এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছিল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি গ্রেফতার হয়েছেন, পরবর্তীতে তাকে খিলক্ষেত থেকে আবার গ্রেফতার দেখানো হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তাকেও বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে, এবং সেই গ্রেফতারের পর তাকেও পরবর্তীতে খিলক্ষেত থেকে গ্রেফতার করা দেখানো হয়েছে। এগুলো একটা নাটকের অংশ ছিল। এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকেও বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এর পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা বা তাকে আদৌ কোথায় রাখা হয়েছে সেই নিয়ে কোনো তথ্য বর্তমান সরকার দেয়নি। এছাড়াও আওয়ামী লীগের আর অনেক নেতাকর্মীকে বিভিন্নভাবে নাটকীয়তার মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। তো বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের পালাবদল ঘটবেই। রাজনীতি একটা ক্ষমতা, একটা পালাবদল প্রক্রিয়া, নিয়মতান্ত্রিক পালাবদল প্রক্রিয়া ক্ষমতা। তো ক্ষমতা পরিবর্তন হবে, আবারও ক্ষমতায় আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, অন্য কোনো রাজনৈতিক দল আসবে। তো এই নাটকগুলা মঞ্চস্থ হবে। তো আমার কথা হচ্ছে, বর্তমান সরকার যেহেতু জামাত পরিবেষ্টিত একটা সরকার, জামাত ঘরানার একটা সরকার, মৌলবাদী সরকার, সাম্প্রদায়িক সরকার, হ্যাঁ, যারা বাংলাদেশকে পাকিস্তানি প্রেসক্রিপশনে পরিচালিত করতে চায়, তো সেই জায়গা থেকে এই সরকারে যারা এই মুহূর্তে যারা নিয়ন্ত্রক রয়েছে, যারা এই সরকারকে পরিচালিত করছে, ধরেন জামাতের যে আমির শফিকুর রহমান, তারাও কিন্তু সুন্নতি দাঁড়ি রয়েছে। তো ইতিহাস যখন পালাবদল ঘটবে তখন তার সেই সুন্নতি দাঁড়ি যদি কেটে নিয়ে সালমান এফ রহমানের মতো একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়, তখন আপনাদের চেতনাদণ্ড যেন না দাঁড়িয়ে যায়। কারণ সালমান এফ রহমানকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, তার সাথে আমার কয়েকবার কথা হয়েছে, উনি যে গার্ডস সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, উনার যে ব্যক্তিত্ব, উনি ব্যক্তিত্বের অনুসারী হতে পারেন, উনি দরবেশ বাবা হতে পারেন, উনি অনেক টাকা পাচার করেছেন, অনেক টাকা দুর্নীতি করেছেন, কিন্তু তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার মতো পরিস্থিতি কখনো তিনি সৃষ্টি করেননি। তিনি যথেষ্ট ব্যক্তিত্ববান মানুষ। তিনি অন্তত বাড়ি কেটে ফেলে পালানোর মতো একটা চেষ্টা করবেন। এবং আইনমন্ত্রী আনিসুল যথেষ্ট সজ্জন এবং ভালো ব্যক্তি। উনি এইভাবে লুঙ্গি পরে পালিয়ে যাবেন, এটা কোনো ক্রমে বিশ্বাসযোগ্য আমাদের কাছে হয়নি। আমরা সেটা তখনও বলেছিলাম, এখনো বলছি। এই যে এইভাবে নাটকীয়তা চলছে প্রত্যেকটা সেক্টরে, নাটকের মঞ্চ আপনারা বানিয়ে এগুলা করছেন। তো সামনে দিন আসছে, আপনাদের পালানোর দিন হয়তো বা আসছে খুব শীঘ্রই। তো সেই সময় আপনারা কিভাবে পালান, কোন বেশে পালান, যেমন খুশি তেমন সেজে পালান কিনা সেটাও দেখার বিষয়। এবং ক্ষমতার পালাবদলের ফলে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে, আপনাদের কপালে কি হবে, কি দুঃখ আসতেছে, সেটা আপনারা একটু ভেবে চিন্তে নিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেশকে বাঁচান, দেশের হয়ে কাজ করেন, স্বাধীনতার সপক্ষে দাঁড়ান, নইলে এই দেশ আগামী দিনে মৃত্যুপরিতে পরিণত হয়ে যাবে। এই দেশে ধ্বংস অনিবার্য।